তরুণ বেছে পিতাকে নিয়ে ও তার স্পোর্টস খ্যাত টুর্নামেন্ট খ্যাত আদরের সন্তানকে নিয়ে সামান্য গেমকে কেন্দ্র করে অনেক ধরনের গেমারের সাথে পরিচিত হয়েছি, কিন্তু এই প্রথমবারের জন্য কোনো একজন গেমারের অসহায় পাওয়ার সামনে দাঁড়িয়ে আমি তবে এটার শেষটা যে এতটা কষ্টকর এবং হতাশাপূর্ণ হবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। এটার জন্যই তোমাদের কাছে শেয়ার করতে চলে আসা। তো বেশি ব্যাকপ্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো ভিডিও শুরু করা যাক। যারা এই ফ্রি ফায়ার গেমকে ভালোবাসে, যারা টুইফ্লল গেমারকে ভালোবাসে, শুধুমাত্র এই ভালোবাসার তাগিদে আমার বাসা পর্যন্ত চলে এসেছে দেখা করতে, এমন ঘটনা ঘটেছে আমার জীবনে বহুবার। কিন্তু জীবনে এই প্রথমবার জন্য আমার সাথে এমন একটা মানুষ দেখা করতে এসেছে যে না তো এই ফ্রি ফায়ার গেম সম্পর্কে কিছু বোঝে, না তো এই ফ্রি ফায়ার গেমটাকে ভালোবাসে, বরং সেদিন শেষে একজন গেমারের বাবা। আমি তার চোখে মুখে এবং কথা বলার ভঙ্গিতে স্পষ্ট অসহায়ত্ব ফিল করতে পারছিলাম। যার বয়স ছিল আমার থেকে অনেক সিনিয়র, 40+। তার মুখ থেকে যখন প্রথমবার শুনেছিলাম যে আপনি কি টুইফ্লল গেমার, তখন কিছু সময়ের জন্য হতবাক হয়ে গিয়েছিলাম যে আসলে আমার সাথে এটা কি ঘটছে। তারপর সে অসহায় মুখে ছোট্ট একটা হাসি দিয়ে আবারও তিনি বললেন, জানো বাবা, সেই সকাল থেকে তোমার বাসাটা অনেক কষ্ট করে খুঁজে বের করেছি, কিন্তু তারপরে আমার কিছু যায় আসে না, কারণ আমাকে তোমার কাছে আসতেই হতো। আমি তোমার কাছ থেকে কিছু ব্যাপারের সত্যতা সম্পর্কে জানতে এসেছি। এরপর পুরো ঘটনাটা সেই গেমারের বাবার মুখ থেকে শোনা, যেটা ঘটে গিয়েছে আমাদের নিজ জেলায়। তবে আমি সেই পরিবারের ঠিকানাটা গোপন রাখতে চাই, কারণ আমাদের এই গল্পগুলো মানুষের কাছে শেয়ার করা হয় শুধুমাত্র একটা নির্দিষ্ট ব্যক্তিকে উপরে তোলার জন্য বা নিচে নামানোর জন্য নয়, বরং এই গল্পগুলো থেকে হাজার হাজার মানুষ যেন কিছু শিখতে পারে সেটার জন্য তোমাদের সামনে উপস্থাপন করা হয়। এই পরিবারটার বসবাস যশোর জেলার ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা সুখের সংসার। তো সেই অসহায় পিতার মুখে শুনেছিলাম তাদের পরিবারের সদস্য বলতে তিনি, তার স্ত্রী, তার আদরের একটা মেয়ে আর আদরের একটা ছোট্ট ছেলে আছে। গ্রামের অধিকাংশ মানুষ যেমন কৃষিকাজের সাথে জড়িত, তেমন এইখানেও ব্যতিক্রম না। আমার সাথে যে মানুষটা দেখা করতে এসেছিল তিনিও একজন কৃষক। বিশ্বাস করো, সেই বাবাটা যখন আমাকে বলেছিল যে দেখো বাবা, আমি কৃষিকাজ করি, আমার হাতের অবস্থা, তখন বুঝতে পেরেছিলাম একজন কঠোর পরিশ্রমকারী মানুষের হাত কেমন হয়। তাদের নিজেদের থাকার মধ্যে ছোট্ট একটা টিনের কুঁড়ে ঘর রয়েছে আর কিছু জমি রয়েছে যেগুলো চাষবাস করে তাদের সংসারটা বর্তমান চলছে। ওই যে গানের একটা লাইন আছে না, ধনীরে ধন দিলা, গরিবের 2 লাখ মিঠের ছাল। ওই দিন ওই লোকটার হাত দেখে আমি বুঝতে পেরেছিলাম এই কথার মিনিং। তারপরও এক সেকেন্ডের জন্য মানুষটার মুখ থেকে আমি হাসি ফুরাতে দেখিনি। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে ওই লোকটা বলল, বাবা রে, চাষবাস করে কি আর জীবন চলে? সকালে নুন আনতে বিকেলে পান্তা ফুরে যায়, তারপরে ঘরে আবার মেয়ে বড় হচ্ছিল। কিন্তু তারপর জানো বাবা, এই যে 7-8 মাস হলো আমি আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি আমার স্ত্রী আর ওই ছোট ছেলেকে নিয়ে আমাদের সংসার। কিন্তু বাবা, আমি এখন আমার ছেলেকে নিয়ে কি করতে পারি? এই প্রশ্নটা শোনার পর হঠাৎ করে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম। তারপর আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে আঙ্কেল, কি এমন ঘটেছে, আমার কাছে সবটা খুলে বলে। এরপর তিনি বলতে শুরু করেন, দেখো বাবা, আমি ছিলাম ছোটবেলায় এতিম মানুষ, এর বাড়ি ঠেলা খেয়ে ওর বাড়ি ঠেলা খেয়ে এইভাবে মানুষ হয়েছি। পড়াশোনা করার সেভাবে কোনোদিন সুযোগ পাইনি। তারপরে অনেক কষ্ট করে একটা টিনের বাড়ি তুললাম, অল্প কিছু জমি ছিল, সেইগুলোতে চাষবাস করে আমি আস্তে আস্তে নিজের সংসারটাকে গোছানোর চেষ্টা করছি। আমি কখনো চাইনি যে আমি যেভাবে কষ্ট পেয়ে মানুষ হয়েছি, এর ওর দুয়ারে লাঠি ঝাঁটা খেয়ে মানুষ হয়েছি, সেভাবে আমার সন্তানরাও এত কষ্ট পেয়ে মানুষ হোক। এই জন্য আমার একটাই ইচ্ছা ছিল, আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি আমার সন্তানদের জন্য করে যাব। তবে আমি এতটাই অক্ষম পিতা যে আমার মেয়েটা 15 বছর বয়সে বোঝা হয়ে গেল, তাকে আমার বিয়ে দিয়ে দিতে হয়েছে। জানো বাবা, আমার অনেক কষ্ট করতে হয়। সেই সকালবেলা উঠে মাঠে চলে যায়, সারাটা দিন রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, তারপরে আমার কাজ করে যেতে হয়। সেই বিকেলবেলা আবার বাড়ি আসে। আমি কখনো চাইনি যে আমার আদরের ছেলেটাও এই কাজের সাথে জড়িয়ে যাক। আমি এটা কখনো মেনে নিতে পারবো না। এই জন্য আমার উপর দিয়ে যত কষ্ট, যত ঝড় তুফান যাক না কেন, আমি আমার সন্তানকে পড়াশোনা করাচ্ছি যাতে বড় হয়ে ও কিছু করে খেতে পারে। কিন্তু কিছু মাস যাবত আমি লক্ষ্য করছি আমার ছেলের পড়াশোনার প্রতি আর কোনো মনই নেই। সারাদিন বন্ধু বান্ধবের সাথে মাঠের এক কোনায় বসে এই যে ফ্রি ফায়ার গেমটা সারাদিন খেলে যাচ্ছে। অনেক লোকজন আমাকে ধরে বলতে লাগলো আমার ছেলেটা নাকি নষ্ট হয়ে যাচ্ছে, আমার ছেলেটা নাকি সারাদিন ফোন টিপে বেড়ায়, আমার ছেলেটা নাকি আর পড়াশোনা হবে না। তো এই ব্যাপারটা নিয়ে আমি অনেক চিন্তিত হয়ে পড়ি। এরপরে আমি একদিন তার কাছে জিজ্ঞেস করি, সরাসরি প্রশ্ন করি, একটাই মাত্র ছেলে তো, তার উপরে রাগ দেখাইতে কোনোদিন পারিনি, আর হয়তো পারবো না। আমি সেদিন ঠান্ডা মাথায় জিজ্ঞেস করেছিলাম যে আপু, তোমার নামে কিন্তু সবাই এইভাবে কমপ্লেন দিচ্ছে, তোমার নামে কিন্তু সবাই সমালোচনা করছে, তুমি আসলে কি করো? আমার একটু বোঝাও তো, আমি তো আজ পর্যন্ত তোমার কোনো কাজে বাধা দিইনি, আর আমার বিশ্বাস
আছে যে আমার সন্তান কোনো খারাপ কাজে যাবেও না, খারাপ পথে যাবেও না। তো তুমি কি করো সবাই 4-5 জন মিলে বসে আমাকে একটু বোঝাও তো, এতে কি আসলেই কোনো লাভ আছে? তো এবার ছেলে আমাকে বোঝাচ্ছে যে আমার পড়াশোনা করতে অতটা ভালো লাগে না, আমার গেম খেলতে খুব ভালো লাগে। এই কথা যখন শুনেছি তখন আমি ওকে মারতে যাচ্ছি। তো ওর মা আমাকে ঠেকালো, তারপরে আবার ছেলে আমাকে বোঝাচ্ছে এই যে যারা ফুটবল খেলে, ক্রিকেট খেলে, জাতীয় টিমে চান্স পায়, এদের কিন্তু অনেক নাম ডাক। আমি বলছি হ্যাঁ এদের তো নাম ডাক, এরা অনেক টাকা ইনকামও করে, কিন্তু বাবা তুমি তো আর ফুটবল খেলো না, ক্রিকেট খেলো না। তো তারপরে আমার ছেলে আমাকে বলছে যে এইটাও নাকি ফুটবল ক্রিকেটের মতো। আমি তো প্রথমে একদম বিশ্বাস করিনি। তারপরে আমার অনেক ভিডিও দেখালো যে দেখো এরা ভালো খেলে, এরা বাইরের দেশে টুর্নামেন্ট খেলতে যাচ্ছে, লাখ লাখ টাকা ইনকাম করছে, অনেকে ছবি তুলতেছে, তোমার ভিডিও আমাকে দেখাইছে বাবা। তারপরে আমার ছেলে আরো বোঝাতে লাগলো সে নাকি অনেক ভালো খেলে, তার নাকি অনেক ভালো ভালো জায়গা থেকে ডাকছে, বেতন দিতে যাচ্ছে। তারপরে সে তোমাদের ভিডিও দেখানোর পরে আমাকে আরো বোঝাতে লাগলো সেও নাকি এত ভালো খেলে, তাকে নাকি বাইরে থেকে সবাই ডাকতেছে, তাকে নাকি টাকা পয়সা দিতে যাচ্ছে। তো এই কথাটা শোনার পরে আমি আর তার কথা বিশ্বাস করি না। আমি বলছি তুই আমার এইসব নয় সব বুঝাস না, তুই ফোনটা রেখে পড়তে চলে যা। তো আমার ছেলে পড়তে চলে গেল। এখন পরের দিন আমি যখন কাজে যাচ্ছিলাম তখন আমার ছেলে যাদের সাথে বসে গেম টেম খেলে তাদের আমি ডাক দিছি, ডাক দিয়ে এই যে ব্যাপারগুলো আমাকে বোঝাইছে এগুলো আমি ওদের কাছে জিজ্ঞেস করেছি যে এইগুলো কি সত্যি আসলে? তারা আমার বললো হ্যাঁ আঙ্কেল এই ব্যাপারগুলো সত্যি, এই যে এই ভিডিওগুলো সবই সত্যি, আপনাদের যা যা দেখাইছে এই যে এই মানুষগুলো এরকম খেলে অনেক বড় লোক হয়ে যাচ্ছে, এরা অনেক টাকা পয়সা কামাচ্ছে, এটা একদম টুর্নামেন্টের মতো, আপনি যদি ভালো খেলেন অনেক ভালো জায়গায় পৌঁছাইতে পারবেন। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। আমি আমার ছেলের উপরে ওইভাবে জোরাজোরি কিছু করিনি, কারণ আমি চাই যে ও যেটারে ভালোবাসে সেটা নিয়েই থাকুক। তো এরপর হয়েছে কি মাস 2 আগে ওর ফোনটা হঠাৎ করে নষ্ট হয়ে যায়। এরপরে ও একদিন রাত্রেবেলা হঠাৎ করে আমার কাছে এসে বলছে যে আব্বু আমার একটা ফোন লাগবে। তো আমি ওর বললাম যে কিছুদিন পরে তোমার পরীক্ষা, এখন আর ফোন কিনা লাগবে না, আমার হাতে টাকা পয়সা নেই, টাকা পয়সা আসুক কয়েকদিন পরে ফোনটা কিনো। এরপর হঠাৎ করে রুমে গেল, ওইখান থেকে 9,000 টাকা নিয়ে এসছে। নিয়ে আসার পরে বলছে এই দেখো আব্বু আমি গেম খেলে 9,000 টাকা ইনকাম করছি, এখন যদি তুমি আমার ফোন কিনে না দাও তাহলে আমি অনেক পিছায় পড়বো। তো এটা দেখার পরে আমি হঠাৎ করে চিন্তা করছি কি রে আমার ছেলে এতগুলো টাকা ইনকাম করলো ফ্রি ফায়ার গেম থেকে, তাহলে তো কিছু একটা করা লাগে। আমি আমার ছেলের কাছে জিজ্ঞেস করলাম যে আব্বু তুমি কি ফোন কিনবা, কত টাকা? আমার কাছে তো অত টাকা নেই, আমি যদি 5-7 হাজার টাকা দিই 15-20 হাজার টাকার মধ্যে তুমি একটা ফোন কিনতে পারবা না? তোমার ছেলে বললো যে এখন আর আমার সেই 15-20 হাজার টাকা ফোনে হবে না, আমার এখন 1 লাখ টাকা লাগবে। আমার তো পুরো মাথায় হাত, আমি আসলে বুঝতে পারছি না যে আমার এখন কি করা উচিত। তো আমি 3 জন মিলে বসে রয়েছি, আমি আমার ওয়াইফ আর আমার ছেলে, তো আমরা 3 জন মিলে যুক্তি পরামর্শ করছি যে এতগুলো টাকা কোনে পাবো। তারপর চিন্তা করলাম যে আমার যে জমিটুকু আছে, যে এই জমিতে আমি চাষবাস করে খাই, ওই জমিটা যদি আমি কোনো জায়গায় বন্ধক দিই তাহলে 70-80 হাজার টাকার মতো আমি পেতে পারি। তো তারপর আমার ছেলে আমাকে বললো যে আব্বু তুমি ওই জমিটা দেখায় আমাকে কিস্তি তুলে একটা ফোন কিনে দাও, আমি তো গেম খেলে ইনকাম করছি, তাহলে আমি এখান থেকে আস্তে আস্তে কিস্তি শোধ করে দেবো। ভালো কথা আমার জীবনের শেষ সম্বলটুকু আমি বন্ধক দিয়ে কিস্তি তুলে আমার ছেলের হাতে 65,000 টাকা দিলাম। তারপর দিন ফোন কিনে নিয়ে এসে এই বড় একটা ফোন, আমি জীবনে অমন ফোন দেখিনি। আসলে ওই ফোনের দাম যে এত হয় আমি এটাও কখনো বুঝতে পারি। দেখো বাবা আমি বাটন ফোন ইউজ করি, আমার বাটন ফোন দেখাচ্ছে, তাই সে বাটন ফোনের মনে করো কোনো অক্ষরও বোঝা যাচ্ছে না ওইভাবে। এরপরে জিজ্ঞেস করলাম যে তারপর কি হইল আঙ্কেল? এরপর আবারও জীবনের গতিতে চলতে শুরু করলো। হঠাৎ 1 মাস পরে কিস্তির লোকরা যখন আসলো তখন আমার ছেলে ওদের কিস্তি দিতে পারলো না, বললো যে পরের মাসে দেবে। এখন পরের মাসে এসেছে, পরের মাসে আমার ছেলে কোনো টাকা পয়সা দিইনি। তো ওই দিন আমার ছেলেকে আবার ডেকে আমি জিজ্ঞেস করেছি যে তুই বললি কিস্তি তুলে ফোন কিনে দিতে, তুই নাকি গেম খেলে সব টাকা শোধ করে দিবি, কিস্তি এখন 2 মাস হয়ে গেল, তুই এখন টাকা দিচ্ছিস না, ওরা তো আমার পাশে টিকতে দিচ্ছে না। তো আমার ছেলে আমাকে কি বললো আমি অতটা স্পষ্ট ভাবে বুঝতে পারি না। ও বললো নাকি কোন জায়গায় থাকতো, ওই জায়গায় ওর খেলা অনেক ভালো ছিল কিন্তু ওরা অত টাকা দিত না, এই জন্য একটা নতুন জায়গায় যাবে, সেই জায়গায় নাকি ওরা অনেক টাকা দেবে। আমি এই কথা বিশ্বাস করি না। আমি আর ওর বলে খুবই রাগারাগি করেছি, ওর গায়ে হাত তুলে ফোন সব কিনে নিছি। কি করবো এই ফোন বেচে তো আমার কিস্তির টাকা দেওয়া লাগবে। আমার ছেলে আমাকে তোমার ঠিকানাটা দিয়ে বললো যে এই লোকটার সাথে একটু কথা বলে আসো, যে আমি যে কথাগুলো তোমারে বলছি এগুলো সত্যি কিনা। এতক্ষণ পর আমি তো একজন গেমার, তো বাবার মুখ থেকে সমস্ত ঘটনা শুনতে পেরে আমি আসল কাহিনীটা বুঝতে পেরেছি। তো এরপরে আমি ওই আঙ্কেলকে বোঝাইতে লাগলাম যে আঙ্কেল দেখেন আপনার ছেলে হয়তো বা সঠিক কথা বলেছে, সে অনেক ভালো খেলে। এই কথাটা শোনার পরে হঠাৎ করেই বাবার চোখ দিয়ে পানি পড়ছে যে তার ছেলে তাহলে আসলেই কিছু করতে পারবে বা করে দেখাচ্ছে। এই কথাটা উপলব্ধি করতে পেরে সেই বাবা হয়তো কাঁদতেছে। তো সেইখান থেকে আমি চিন্তা করলাম যে প্রথমে আগে আমার এই বাবাকে বোঝাইতে হবে। আমি আঙ্কেলকে বোঝাইলাম যে আঙ্কেল আপনি এই ফোনটা বিক্রি করেন না, আপনি হচ্ছে এই ফোনটা আপনার ছেলেকে দেন, আর যদি সে ভালো খেলে তাকে অবশ্যই অ্যাপ্রিশিয়েট করেন, তাকে উৎসাহ করেন। আমি হয়তো তাকে এমন একটা জায়গায় পজিশনে পৌঁছে দিতে পারবো যেহেতু সে ভালো খেলে, টুর্নামেন্ট খেলে টাকা ইনকাম করা
স্বপ্ন দেখছে তার মানে অবশ্যই সে ভালো খেলে। তো আমি এমন একটা জায়গায় তাকে পৌঁছে দিতে পারবো, একটা ভালো টিমের সাথে যোগ দিয়ে দিতে পারবো, যেখানে মাসে তাকে হিউজ অ্যামাউন্ট দিয়ে হয়তো ডেকে নেবে কোনো টিমে বা ভালো খেলার জন্য সে টাকা পয়সা পাবে। এরপরে ভবিষ্যতে সে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারে। যেমন বাংলাদেশে যেসব স্পোর্টস টিম আছে, স্পোর্টস প্লেয়ার আছে, আরিস্কিপ বেলেট, কুট্টু, শুভ, এরা কিন্তু অনেক ভালো ভালো পজিশনে পৌঁছে গেছে। এরকম যদি একজন প্লেয়ার আমি বানাই দিতে পারি, একটা পরিবার বেঁচে গেল, সবকিছু বেঁচে গেল, তো সেই অনুপাতে আমি আঙ্কেলকে বোঝাইলাম, তো আঙ্কেল আমার কথাটা বুঝলো, বোঝার পরে বলছে আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি হচ্ছে ফোনটা দিয়ে দেবো আর ওকে বলবো যে তুই এই ভাইয়ের সাথে যোগাযোগ কর, এই ভাই হয়তো তোকে কোনো একটা সুযোগ দিয়ে দেবে। তাই বললো হ্যাঁ আঙ্কেল, ওকে আমার এই ফোন নাম্বার নিয়ে যায় আমার সাথে কন্ট্যাক্ট করতে বলে। তো ওই দিন রাত্রে ওই ছেলে আমাকে ফোন দিল, ফোন দিয়ে বললো যে ভাই এরকম আমার আব্বু গেছিল, তো আব্বুর আপনি অনেক সুন্দরভাবে বুঝাইছেন, তার জন্য অনেক ধন্যবাদ। আব্বু আমার থেকে দেখলাম আপনাকে অনেক বেশি বিশ্বাস করলো। বলছে আমি ওইভাবে হয়তো বিশ্বাস রাখার যোগ্যতা অর্জন করছি, এই জন্য আমাকে বিশ্বাস করেছে। তোমার বিশ্বাস রাখার পালা, তুমি ভালো করে ভালো জায়গায় পৌঁছাও।